আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতো আমি আছি। স্বাগতম সবাইকে। ওনাকে চিনতে পারো? উনি হচ্ছেন বিজ্ঞানী গ্রাহাম। পাঠ পরিচিতি। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায় পরিবেশ রসায়ন, আজকের পাঠ গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটু দেখি শিকনপল কি কি দেখি। আমরা এই পাঠ শেষে আমরা কি করব? ব্যাপন ও নিঃসরণ কি তা ব্যাখ্যা করতে পারবো, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র ব্যাখ্যা করতে পারবো, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র হতে আণবিক ভর নির্ণয় করতে পারবো। এখানে কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছি? প্রথম ছবিতে সমসত্ব অবস্থায় গ্যাস দ্রব এবং দ্রাবকের কণাগুলো মিশ্রিত অবস্থায় আছে। দ্বিতীয় নাম্বার সিটে কতগুলো কণা ছিদ্র দিয়ে আসতেছে আর যাচ্ছে। গুড। তার মানে এই প্রথমটাতে দেখা যাচ্ছে যে তোমার কিছু গ্যাসের কণা, হ্যাঁ, অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে। আবার দ্বিতীয় চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উচ্চ চাপে বেশি ঘনত্ব থেকে সরু ছিদ্র পথ দিয়ে গ্যাসের কণাগুলো নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে দুটাই উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে হচ্ছে। প্রথমটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় হচ্ছে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে উচ্চ চাপে হচ্ছে। এটা প্রথমটাকে আমরা বলবো ব্যাপন। উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যখন স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয় গ্যাসের অণুগুলো, তখন এটা হবে ব্যাপন। আর যখন উচ্চ চাপে উচ্চ ঘনত্ব হতে নিম্ন ঘনত্বের দিকে গ্যাসের অণুগুলো যখন প্রবাহিত হবে, তখন তাকে বলা হবে নিঃসরণ। তাহলে কি বললাম কাইসার? কাইসার, মিম শুনতে পাচ্ছি না? নাদিয়া? জি স্যার। হ্যাঁ, প্রথম ক্ষেত্রে কি বলছি নাদিয়া? তাহলে প্রথম ক্ষেত্রে কি বললাম? প্রথম ক্ষেত্রে গ্যাসের অণুগুলো স্বাভাবিক চাপে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থান দিকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, এটাকে আমরা কি বলছি? যেমন আমরা বাসা বাড়িতে মনে করো বিরিয়ানি, পোলাও বা মাছ মাংস রান্না করলে দেখা যাচ্ছে যে রান্নাঘর থেকে আস্তে আস্তে অন্য অন্য ঘরগুলোতে কি হয়ে যায়, সুগন্ধিগুলো চলে যায়। এটা হচ্ছে এক ধরনের কি ব্যাপন প্রক্রিয়া। আবার আমরা এই সিলিন্ডার থেকে যখন গ্যাসের চুলোয় আমরা যখন সরু ছিদ্র দিয়ে একটা পাইপ দিয়ে আমি যখন গ্যাসটাকে নিয়ে যাচ্ছি, তাহলে দেখা যাচ্ছে সিলিন্ডারের ভিতরে গ্যাসের ঘনত্ব অনেক বেশি, আর যখন চুলার দিকে যাচ্ছে তখন ঘনত্ব খুবই কম। তাহলে এই যে কিন্তু উচ্চ চাপে ওই যে সিলিন্ডারের মধ্যে অনেক চাপ থাকে, এই উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে উচ্চ চাপে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে কি হচ্ছে, গ্যাস প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে নিঃসরণ। এটা কি নিঃসরণ? তাহলে আমরা আজকে আমাদের টপিকসটা হবে ব্যাপন এবং নিঃসরণ। তাহলে দেখো তো এখানে এটা এটা ডিফিউশন, ইংরেজিতে ব্যাপনকে ডিফিউশন বলা হয়। ডিফিউশনে দেখো তো আমরা দেখতে পাচ্ছি কি উচ্চ ঘনত্ব হতে নিম্ন ঘনত্বের দিকে যাচ্ছে। আর নিঃসরণে কি হচ্ছে, দেখো একটা সরু ছিদ্রপথ আছে কিনা, দেখো তো সরু ছিদ্রপথ আছে। এখানে কিন্তু কোনো ছিদ্রপথ নাই, এটা স্বাভাবিক অবস্থায় আছে। ব্যাপনে শুধুমাত্র উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে যাচ্ছে। আর এই ক্ষেত্রে দেখো একটা সরু ছিদ্রপথ আছে, উচ্চ ঘনত্ব থেকে গ্যাসের কণাগুলো নিম্ন ঘনত্বের দিকে যাচ্ছে। এটা হচ্ছে নিঃসরণ। ক্লিয়ার? চিত্র দুটো দেখে ক্লিয়ার কিনা? ওকে। তাহলে আমরা একই তাপমাত্রা ও চাপে কোনো পদার্থের অধিকতর ঘন স্থান থেকে কম ঘন স্থানে বিস্তার লাভ করার প্রক্রিয়াকে আমরা কি বলবো? একই তাপমাত্রা চাপ
তাহলে দেখো যেখানে যাবে আর যেখান থেকে যাবে, যেখানে যাবে এবং যেখান হতে যাবে দুটার তাপমাত্রা এবং চাপ কি থাকবে? একই থাকবে, একই থাকবে। মনে করো এ পাত্র থেকে বি পাত্রে যাবে, এ পাত্রের তাপমাত্রা ও বি পাত্রের তাপমাত্রা একই, এ পাত্রের চাপ এবং বি পাত্রের চাপও একই, শুধুমাত্র এ স্থানে ঘনত্ব বেশি, বি স্থানে ঘনত্ব কম। তাহলে এ স্থান থেকে বি স্থানে যখন গ্যাসের কণাগুলো যখন স্থানান্তরিত হবে সেটাকে আমরা কি বলবো? ব্যাপন। ব্যাপন বলবো, এটাকে ব্যাপন বলবো। ওকে, তাহলে ডিফিউশন, তাহলে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাবে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে। তাহলে এখানে এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটা কি? এটা আপনা আপনি ঘটবে, এটাকে কেউ জোর করে ঘটাচ্ছে তা না, এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ব্যাপনটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ব্যাপনে তাপমাত্রা এবং চাপ কি থাকে? স্থির থাকে। এটা স্বাভাবিক তাপমাত্রায় ঘটে থাকে, এটা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যেয়ে থাকে। তাহলে এখানে আমরা দ্য স্পন্টেনিয়াস intermixing of molecules of one gas with another at a given temperature and pressure is called diffusion. একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে স্বতঃস্ফূর্তভাবে কোন গ্যাসের অণুগুলো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হওয়া, এটাকে বলা হচ্ছে ব্যাপন। এটা হচ্ছে র্যান্ডম মুভমেন্ট, এটা হচ্ছে এলোমেলো গতি। এটা কিন্তু একদম মানে এলোমেলো একটা গতি এটা। তাহলে ব্যাপনটাকে আমরা তাহলে দেখো তো, পড়ো তো নাদিয়া। ব্যাপন কোন মাধ্যমে কঠিন, তরল বা বায়বীয় পদার্থ যখন নিজে নিজে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যায় তখন তাকে ব্যাপন বলে। যেমন বাসায় যখন ভালো কোনো খাবার রান্না করা হয় তখন সেই রান্নার ঘ্রাণ পুরো বাসায় ছড়িয়ে পড়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। কিংবা নর্দমা বা ডাস্টবিনে যখন দুর্গন্ধযুক্ত কিছু ফেলা হয় তখন সেটার ঘ্রাণ ব্যাপন প্রক্রিয়ায় আশেপাশের এলাকাগুলোতে ছড়িয়ে যায়। তাহলে ব্যাপন প্রক্রিয়াটাতে কি কোনো এক্সট্রা কোনো প্রেসার প্রয়োগ করতে হচ্ছে নাকি স্বাভাবিক প্রেসারে হচ্ছে? স্বাভাবিক। স্বাভাবিক প্রক্রিয়া। আর এটা কি কেউ জোর করে করাচ্ছে নাকি স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে? স্বতঃস্ফূর্তভাবে। স্বতঃস্ফূর্ত। এটা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে যাচ্ছে নাকি নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বের দিকে আসতেছে? উচ্চ ঘনত্ব থেকে নিম্ন। গুড। তাহলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আর এখানে কোনো সরু ছিদ্র পথ লাগে নাকি এমনি স্বাভাবিকভাবে হয়? স্বাভাবিকভাবে হয়। তাহলে ব্যাপনের হার, আর যদি ব্যাপনের হারটাকে যদি আর বলি এবং সময় যদি টি হয়ে থাকে, এদের মধ্যে সম্পর্কটা কি হবে? ব্যস্তানুপাতিক। অর্থাৎ সময় যত বাড়বে, দেখো মানে প্রথমে যখন রান্না হচ্ছে তখন পোলাওর যত সুগন্ধ পাওয়া যায়, যখন আস্তে আস্তে সময় কমে যায়, মানে দেরি হয়ে যায়, তখন কি পোলাওর সেই সুগন্ধ পাওয়া যায়? ইলিশ মাছ কমে যায়। এই জন্য দেখো ব্যাপনের হারটা আস্তে আস্তে কমে যাবে যত সময় বাড়বে। এই জন্য সময়ের সাথে এটা ব্যস্তানুপাতিক, মাথায় থাকবে। সময়ের সাথে এটা কি? ব্যস্তানুপাতিক। তাহলে ইফিউশন বা এটা কি বলে? নিঃসরণ। নিঃসরণটা কি? সরু ছিদ্র পথ দিয়ে, হ্যাঁ, উচ্চ চাপে, সরু ছিদ্র পথ দিয়ে উচ্চ চাপে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে এই কি প্রবাহিত হওয়া, গ্যাসের অণুগুলো প্রবাহিত হওয়াটাকে বলা হচ্ছে নিঃসরণ বা ইফিউশন। The movement of gaseous molecules through extremely small pores মানে হচ্ছে ছিদ্র in a region of low pressure is called effusion. উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছোট্ট সূক্ষ্ম ছিদ্র দিয়ে গ্যাসের প্রবাহটাকে বলা হচ্ছে কি? নিঃসরণ। Molecules has tendency to escape out one by one during effusion. হ্যাঁ, এই যে অণুগুলো নিঃসরণের সময় একে একে মুক্ত হওয়ার একটা কি প্রবণতা থাকবে। আমরা আরেকটু দেখি, এই যে দেখো এখানে দ্য প্রসেস, এখানে আমি একটু পড়তেছি, দ্য প্রসেস বাই হুইচ a gas flows through a small hole in a container have been picked a balloon is one example of effusion. তুমি দেখো বেলুনের ভিতরে কিন্তু প্রচুর চাপ থাকে। এখন বেলুনে যদি তুমি একটা সুই দিয়ে যদি একটা ফুটো করে দাও, তাহলে এই সরু ছিদ্র পথ দিয়ে গ্যাস সজোরে বের হয়ে যায়। তাহলে বেলুনের ভিতরে কিন্তু অনেক বেশি গ্যাস ছিল, বাইরে কিন্তু গ্যাস কম ছিল। বেলুনের ভিতরে প্রেসার বেশি ছিল, বেলুনের বাইরে প্রেসার কম ছিল। যখন তুমি একটা সরু ছিদ্র করে দিছো, উচ্চ চাপ থেকে
নিম্ন চাপের দিকে গ্যাসগুলো প্রবাহিত হচ্ছে। তাহলে এটা কিসের উদাহরণ হবে? ব্যাপনের উদাহরণ নাকি নিঃসরণের উদাহরণ? ধরনের নিঃসরণের উদাহরণ। এই দেখো, দেখো এটা হচ্ছে বেলুনের ভিতরের অণুগুলোর অবস্থা। এখানে বেশি না, অণুর পরিমাণ বেশি না। আর এটা হচ্ছে বেলুনের বাইরের অবস্থা। এখন এখানে একটা সরু ছিদ্র করে দিছো, তাহলে এখান থেকে সরু ছিদ্র পথ দিয়ে গ্যাসের অণুগুলো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে সজোরে বের হয়ে যাবে। এই সজোরে বের হয়ে যাওয়ার এই ঘটনাটাকে আমরা নিঃসরণ বলবো। বুঝতে পারছি? আজকে নাইস নেটওয়ার্কটা খুবই ভালো। মিম পড়ো, মিম পড়ো, Perfil নেই এজন্য। মিম পড়ো, মিম। নিঃসরণ হুম। কোনো সরু ছিদ্র পথ দিয়ে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় কোনো গ্যাসের সজোরে বেরিয়ে আসার ঘটনাকে নিঃসরণ বলে। নিঃসরণ এক ধরনের ব্যাপন। কোনো গ্যাসে অনেক বেশি চাপ প্রয়োগ করলে গ্যাসের অণুগুলো অনেক কাছাকাছি চলে আসে, তখন সেই গ্যাসটা তরলের মতো আচরণ করে। তাহলে দেখো, এক্ষেত্রে এটা তরল এটা- এটা কোথায় করি আমরা, একটু খেয়াল করো। আমরা সিলিন্ডারের মধ্যে যখন অনেক বেশি চাপ প্রয়োগ করি, তখন সিলিন্ডারের ভিতরে গ্যাসটা কিন্তু আর গ্যাস থাকে না, এটা তরল হয়ে যায়, পানির মতো এরকম নড়ে। তুমি সিলিন্ডারটাকে এরকম করে নাড়াচাড়া করে দেখিও, দেখবে যে ওখানে পানির মতো নড়াচাড়া করতেছে। তার মানে বেশি চাপ প্রয়োগ করলে গ্যাসটা কিসে পরিণত হচ্ছে? তরলে পরিণত হচ্ছে। বলে। হ্যাঁ বলো, হ্যাঁ করো। এক্ষেত্রে তরলের ঘনত্ব অবশ্যই গ্যাসের ঘনত্বের চেয়ে বেশি থাকে। যখন কোনো আবদ্ধ পাত্রে তরল অবস্থায় গ্যাসকে রাখা হয়, তখন সেই পাত্রের গায়ে প্রচন্ড চাপ তৈরি করে। ফলে পাত্রের ভেতরে একই সাথে গ্যাসের ঘনত্ব এবং চাপ অনেক বেশি থাকে। যদি সেই পাত্রে একটা ছোট ফুটো করে দেওয়া হয়, তবে সেই তরল গ্যাস সেই পথ দিয়ে সজোরে বাইরে বেরিয়ে আসবে, কারণ পাত্রের বাইরে বাতাসের ঘনত্ব এবং চাপ দুটোই কম। এই ঘটনাটি হচ্ছে নিঃসরণ। তাপ প্রয়োগ করলে ব্যাপনের মতো নিঃসরণের হার বাড়ে। বলো। আমরা বাসাবাড়িতে যে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে রান্না করি, সেই সিলিন্ডারের ভেতরে আসলে গ্যাসটা গ্যাসীয় রূপে থাকে না, গ্যাস তরল রূপে থাকে। ফলে এটির ঘনত্ব এবং চাপ অনেক বেশি থাকে। চুলা জ্বালানোর সময় যখন সিলিন্ডারের মুখ খোলা হয়, তখন পাইপের মাথায় গ্যাসীয় অবস্থায় গ্যাস সজোরে বের হয়, যেটা নিঃসরণের ঘটনা। বুঝতে পারছি। তাহলে নিঃসরণ কোনটা, জি স্যার। ব্যাপন কোনটা? এখন নিঃসরণ এবং ব্যাপনের মধ্যে পার্থক্য কে বলতে পারবে? মৌলিক পার্থক্যগুলো পারবো। বলো দেখি। ব্যাপন স্বাভাবিক চাপে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে গ্যাসের অণুসমূহ ছড়িয়ে পড়ে। আবার রাইট। অধিক বা উচ্চ চাপে গ্যাসের অণুগুলো উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়াকে নিঃসরণ বলে। রাইট। তারপর ব্যাপন স্বতঃস্ফূর্ত এবং মন্থর প্রক্রিয়া। হুম। নিঃসরণ নিঃসরণ দ্রুত প্রক্রিয়া এবং অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তারপর ব্যাপনের বেলায় গ্যাস পাত্রের ভেতরে ও বাইরে চাপ একই থাকে। হ্যাঁ, চাপ নিঃসরণের এবং বেলায় হ্যাঁ চাপ একই থাকে। তারপর নিঃসরণের বেলায় গ্যাসের পাত্রের ভিতরের চাপ অধিক এবং বাইরের চাপ কম থাকে। গুড, ভেরি গুড, হয়ে গেল। এই যে তাহলে ডিফারেন্সটা আমরা, ডিফারেন্স বিটুইন ডিফিউশন এন্ড ইনফিউশন আমরা নাদিয়ার মুখ থেকে শুনলাম। এখন আর কেউ কি বলতে পারবে? আর কেউ বলতে পারবে? এনিওয়ান? কেউ বলতে পারবে? হ্যাঁ বলো, পারলে বলো। কেউ পারবে? মিম পারবে না? মেহরিন? মেহরিন বলতে পারবে না? পারবো। হ্যাঁ বলো দেখি। তাপমাত্রা ও চাপে হ্যাঁ, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে অণুসমূহ সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। আর স্থির তাপমাত্রা একই ও তাপমাত্রা চাপে চাপে নিঃসরণ বলে এটা? নাদিয়া উকি ঠিক সরি বলতে, ভালো করে বলো, বুঝে বলো, আস্তে আস্তে বলো। হুম, হ্যাঁ বলো। তাপমাত্রা ও চাপে ঘনত্বের স্থান থেকে নিচু ঘনত্বের স্থানের দিকে অণুসমূহ ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। হুম,
মিশ্রণের ক্ষেত্রে তাপ ও চাপ কেমন হবে? উচ্চ চাপে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে সজোরে বের হওয়াটাকে কি বলে? নিঃসরণ। নিঃসরণ বলে। নিঃসরণে হ্যাঁ ভিতরের চাপ বেশি থাকে, বাইরের চাপ কম থাকে। আর ব্যাপনে উভয় চাপ সমান থাকে। হ্যাঁ, ভিতর এবং বাইরে উভয় চাপ সমান থাকে। নিঃসরণটা হচ্ছে দ্রুত প্রক্রিয়া এবং অস্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, আর ব্যাপনটা হচ্ছে ধীর প্রক্রিয়া এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। ওকে ওকে, আমরা এগুলো দেখলাম। এখন দেখো ডিফিউশন এবং ইফিউশনের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম সবাই। তাহলে একটু পড়ব কাইসার পড়ো তো দেখি। কাইসার স্যার, হ্যাঁ পড়ো। ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য নির্ণয়। সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে অণুসমূহের স্ফূর্ত মন্তর প্রক্রিয়া হলো ব্যাপন। অন্যদিকে নিঃসরণ অধিক চাপের প্রভাবে গ্যাসীয় দ্রুত প্রক্রিয়া। ব্যাপন এর ক্ষেত্রে পাত্রের ভিতর ও বাহিরে চাপ একই থাকে। অপরদিকে নিঃসরণের বেলায় পাত্রের ভেতর অধিক চাপ এবং পাত্রের ব্যাপন দীর্ঘ সময় স্থায়ী হয়, অন্যদিকে নিঃসরণ স্বল্প সময় স্থায়ী হয়। তাহলে এখন দেখো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা আমরা পড়বো এখন। স্থির চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। তাহলে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র কি? স্থির চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে একটা স্থির চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ঘনত্ব যদি ডি হয়ে থাকে এবং তার ব্যাপন হার যদি আর হয়ে থাকে, তবে সূত্র অনুসারে কি হবে? আর সমানুপাতিক 1/√d। বুঝতে পারছি? এটা সবাই এবার খাতা কলম নাও, সবাই লিখতে হবে। খাতা কলম রাখো পাশে। স্থির চাপ ও তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার কি হবে? ব্যাপন হার কি হবে? ওই গ্যাসের কোনো গ্যাসের ঘনত্ব এবং ব্যাপন হার যদি আর হয়ে থাকে, তখন ব্যাপন হারটা হবে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে বেসিক্যালি এটাকে কিভাবে লেখা যাবে? ব্যাপনের হার, হ্যাঁ বলো বলো মিম বলো। আচ্ছা, এখানে আটটা হচ্ছে কি? তাহলে আমরা এখন একটু লিখতে পারি, দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি? আর সমান কে 1/d। তাহলে এখান থেকে কি লেখা যায় কাইসার? কি লেখা যাবে বলো তো? এভাবে লেখা যাবে না? তার মানে কি R1 √d1 তাহলে আমরা কি লিখতে পারি? R1 বাই সমান কে 1/, আমরা তাহলে আমরা এটা লিখতে পারি কিনা? লাস্ট ইকুয়েশন কি মিম? লাস্ট ইকুয়েশন কি পেয়েছি আমরা? মিম লাস্ট ইকুয়েশন কি পেয়েছি? এখান থেকে হ্যাঁ R1/R2 সমান D2 বাই, দেখো একটা গ্যাসের ব্যাপন হার যদি R1 হয়ে থাকে, তার ঘনত্ব যদি D1 হয়ে থাকে, আর একটা গ্যাসের ব্যাপন হার যদি R2 হয়ে থাকে এবং তার ঘনত্ব যদি D2 হয়ে থাকে, তখন তাদের মধ্যে সম্পর্ক কি হবে? R1/R2 √d2/d1। এটাই হচ্ছে এটা কার সূত্র? এটা সবাই লিখে ফেলি, এটা কাছে খাতায় লিখে রাখি। তাহলে দুইটা গ্যাস নিলাম, দুইটা গ্যাসের ব্যাপন হার যথাক্রমে R1 এবং R2 এবং তাদের ঘনত্ব D1 এবং D2। তখন এদের মধ্যে সম্পর্ক কি হবে? আমরা ঘনত্ব সমান কি জানি? D সমান কি জানি? কে বলতে পারবো? ভর বাই আয়তন।
অনেক সময় এটা না দিলে আমরা এটা বের করে দিব, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তাহলে দেখো আমরা r1 সমান লিখতে পারি কি, r1 সমান k √1/d1, r2 সমান k 1/√d2। তাহলে এখানে পুরোটাকে করলে কি হবে, r1/r2 কি হবে, d2/d1। এটা ইকুয়েশন খাবার ইম্পর্টেন্ট ইকুয়েশন লিখে রাখিস। আচ্ছা, একটা শ্রেণীর কাজ করি তাহলে এই সূত্র দিয়ে করো তো দেখি দ্রুত, 1 মিনিট। দ্রুত দ্রুত স্ক্রিনশট নিছো সবাই স্ক্রিনশট নাও, আমি স্ক্রিন শেয়ার করতে হবে তোমাদের, স্ক্রিন শেয়ার করতে হবে। স্ক্রিনশট নিছো? দ্রুত দ্রুত। কি করো না এখনো? নিশ্চিত তো না? ওকে, স্ক্রিন শেয়ার করো। নাদিয়া দ্রুত দ্রুত। স্ক্রিন শেয়ার করো। করতে পারো নাই? এটা একদম সহজ জিনিস। হয়নি স্যার? এখানে ডি মানে কি ঘনত্ব বোঝায়? ডি মানে হচ্ছে ঘনত্ব আর কি। r1/r2 দেওয়া আছে। স্যার এখানে ঘনত্বটা দিয়েছে, এটা d1 ধরবো নাকি d2 ধরবো স্যার? এটা কোন গ্যাসের দেওয়া আছে? প্রথম গ্যাসের দেওয়া আছে। অজ্ঞাত গ্যাসের। 6/5 হ্যাঁ, অজ্ঞাত গ্যাস হচ্ছে তুমি r2 ধরলে যেটা r2 ধরবে সেটা d2 বের করবা। বুঝছি স্যার। দ্রুত। এই নাদিয়া কই? করতেছি স্যার। এতক্ষণ লাগে কেন? এটা তো একদম সহজ জিনিস। শেয়ার করো। না, সাজাই করতেছি তাই। সাজাই করতে হবে না, দ্রুত এমনি শেয়ার করো। দিয়ে দিতে হবে না। শুধু সূত্রটা বসায় দিলে হবে। টাইম চলে যাচ্ছে। ওকে, আমি লিপ নিলাম, ইয়া করলাম। ওকে। কি নাদিয়া? নিচে দিচ্ছি স্যার। ওকে ওকে, আমি তো শুধু এটা 25-এ খুঁজছি, তোমার কাছ থেকে খুঁজি নাই তো, আণবিকবার খুঁজি নাই। ঠিক আছে, হয়ে গেছে 25, এটা গুড। এই সবাই দেখছো? সবাই দেখছো? ওকে, আনশেয়ার করে দাও। ওকে, তাহলে আমরা কতটুকু করছিলাম? শ্রেণীর কাজ পর্যন্ত করছি না? আচ্ছা, তাহলে আমরা এটা পারছি সবাই। এখন দেখো r1 সমান r2, এটা আমরা জানি। আমরা জানি কি, ওই ডাল্টনের
এই ডাল্টনের আমরা অনুসিদ্ধান্ত, তিনটে অনুসিদ্ধান্ত আছে। একটা হচ্ছে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে এখান থেকে আমরা ডি ইজ ইকুয়াল টু, আমরা কি পাবো, এম ইজ ইকুয়াল টু 2d। আমরা এটা অনুসিদ্ধান্ত, একটা অনুসিদ্ধান্ত আছে, হ্যাঁ, এই যে আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ অর্থাৎ ঘনত্বের দ্বিগুণ। তাহলে আমরা এখান থেকে ডি ইজ ইকুয়াল টু কি পাবো, m/2। তাহলে আমরা d2 ইজ ইকুয়াল টু কি লিখবো, m2/2, আর d1 ইজ ইকুয়াল টু কি লিখবো, m1/2। তাহলে আমরা এখন এখানে লিখবো কি, সবাই একটু দেখো তো। তাহলে d2 ইজ ইকুয়াল টু কি লিখবো, m2/2, 2 আর d1 ইজ ইকুয়াল টু কি লিখবো, m1/2। m1/2। এই দুইটা কাটাকাটি করলে এখন কি হয়ে যাবে দেখো, এখানে এখানে d2 এর জায়গায় m2/2 বসাবো, এখানে d1 এর জায়গায় m1/2 বসাবো। 2 কাটাকাটি করলে এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা একটা ইকুয়েশন, এটাও লিখে রাখো। ব্যাপন হারের সাথে কার সম্পর্ক, আণবিক ভরের একটা সম্পর্ক হচ্ছে। আণবিক ভরের কি সম্পর্ক হচ্ছে, r1/r2 ইজ ইকুয়াল টু √m2/m1। ওকে, বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি কিনা? তাহলে আমরা এখন থেকে তাহলে Yes, sir. গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটার মধ্যে আমরা তিনটে সম্পর্ক পাচ্ছি। একটা হচ্ছিল কি r1/r2 ইজ ইকুয়াল টু, আমরা কি পেয়েছিলাম প্রথমে, √d2/d1। d2/d2 √d2/d আবার পেয়েছি কি graphs √m2/m1। state that the rate তাহলে এখন এগুলো সবগুলোকে সমন্বয় করলে কি হবে, এই যে এটা ইকুয়েশনটা হবে r1/r2 ইজ ইকুয়াল টু √d2/d1 m2/m1। এটা দিয়ে আমাদের, তাহলে আমরা এখন দেখো, আবার আমরা জানি কি, আবার আমরা কি জানি, r ইজ ইকুয়াল টু আমরা কি জানি, r ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আয়তন ডিভাইড বাই সময়। r ইজ ইকুয়াল টু কি, আয়তন ডিভাইড বাই সময়। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা এটাকে লিখতে পারি কি, তাহলে r1 ইজ ইকুয়াল টু কি লিখবো বলো তো, যেহেতু সবার একই আয়তনের গ্যাস, তাহলে সবার আয়তন সমান থাকবে। এখানে b1/এখানে t1 প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, r2 ইজ ইকুয়াল টু কি হবে, তাও একই আয়তনের গ্যাস নিলাম আমি, তাহলে b/t2। বুঝতে পারছি? দেখো একই আয়তনের আমি গ্যাস নিলাম দুইটা, তাহলে প্রথম গ্যাসের ব্যাপন হার কি হবে, r1 ইজ ইকুয়াল টু কি হবে, b/t1, দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার b/t2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, r1 ইজ ইকুয়াল টু, আমরা r1 ইজ ইকুয়াল টু এটা লিখলে, তাহলে এটা ইকুয়েশন, এটা নতুন একটা ইকুয়েশন হচ্ছে কিনা দেখো, এটা হচ্ছে কিনা। তাহলে বিবি কাটাকাটি যাবে, এখানে বিবি কাটাকাটি গেলে কি হবে, r1/r2 সমান t2/t1 সমান ওই আগেরটা, আগে কি জানি, r1/r2 ইজ ইকুয়াল টু কি জানি, m2/m1 √, কি সমান d2। হ্যাঁ, তাহলে এই ইকুয়েশন গুলো সবাই আমাদের জানতে হবে, এগুলো ইম্পর্টেন্ট ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, t2/, এটা একটা ইকুয়েশন হয়ে গেল কিনা দেখো তো, এটা প্রমাণ করছি না, t2/t1 ইজ ইকুয়াল টু √m2/m1। তাহলে আমরা চারটা সম্পর্ক পাচ্ছি, অনেকগুলো সম্পর্ক পাচ্ছি, সবগুলো সম্পর্ক। তাহলে একটা শ্রেণী কাজ করি তো একটা দ্রুত। এই যে এখন যে সমীকরণটা পেয়েছি, এটা দিয়ে দ্রুত করতে হবে। t2/t1 ইজ ইকুয়াল টু √m2/m1। দ্রুত করো তো দেখি, কোনো লেখার দরকার নেই, জাস্ট লিখো। এখানে t1 দেওয়া আছে, t1, আর এখানে t2 দেওয়া আছে। আর এখানে দেখো t2 এর আণবিক ভর m2 দেওয়া আছে। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত আমরা জানি না, কত, 44। তাহলে তোমাকে বলছি কি, এই এক গ্যাসের আণবিক ভর বের করতে বলছে। হোয়াট, দ্রুত করতে পারো কিনা দেখো, দেখো তো, 100 ml আয়তনের একটি গ্যাসে একটি সূক্ষ্ম ছিদ্র পথ দিয়ে ব্যাপিত হচ্ছে এত সেকেন্ড। তাহলে t1 দেওয়া আছে এখানে, t1 এটা। তারপর হচ্ছে কি, দ্রুত করো তো দেখি, শেয়ার করো তো দেখি, সহজ সূত্র
পিছনের সূত্রটাকে ইউজ করো, এই যে সূত্রটাকে T2 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু রুট ওভার M2 ডিভাইড বাই M1, এই সূত্রটাকে ইউজ করবা। T2 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু রুট ওভার, শুধু সূত্রটা ইউজ করে অঙ্কটা দেখাতে পারলে হবে। বুঝছে? জি স্যার। তাহলে শেয়ার করো, আমি শেয়ার করে দিচ্ছি, দ্রুত দ্রুত শেয়ার করো। T2 divided by T1, ওকে, একদম রাইট, রাইট, ওকে, আনশেয়ার করো। আচ্ছা, তাহলে আমরা এখন সবগুলো সূত্রকে সমন্বয় করলে আমরা কি পাচ্ছি দেখো তো। এই সূত্রটা সবাই মুখস্থ রাখতে হবে। সবগুলো সূত্রকে সমন্বয় করে আমরা কি পেয়েছি, এতক্ষণ যতগুলো সূত্র পেয়েছি সবগুলোকে সমন্বয় করলে কি হবে, R1 বাই R2 ইজ ইকুয়াল টু T2 বাই T1 সমান রুট ওভার D2 বাই D1 সমান রুট ওভার M2 বাই M1। এই সূত্রগুলো, এগুলো হচ্ছে ব্যাপনের এই সূত্রগুলো, সবাই মনে থাকবে, সবার মনে থাকবে, মনে থাকবে কিনা? স্যার। ওকে, তাহলে আমরা এই যে এটা আমরা রেশিওটা ডিফারেন্ট গ্যাস গিভেন বাই গ্রাহামস, তাহলে এখানে আমরা এটা তো দেখছি, এটা আমরা বের করছি। একটা প্রবলেম দিছি, হাইড্রোজেনের 1.5 গুণ বেগে ব্যাপিত হয়, হ্যাঁ, যে গ্যাস তার আণবিক ভর নির্ণয় করো। তাহলে আমরা ব্যাপনের হার সমান আমরা কি জানি, এখানে ব্যাপন হার এই যে R2 ডিভাইড বাই R1 ইজ ইকুয়াল টু mx ডিভাইড বাই m2, তাহলে এত ব্যাগ দেওয়া আছে। তাহলে এই যে ব্যাগগুলো, একটা যদি ব্যাগ যদি আর হয়ে থাকে তাহলে আরেকটার ব্যাগ কত, r/5। হ্যাঁ, তাহলে যেহেতু হাইড্রোজেনের আমরা কি জানি, আণবিক ভর জানি, জানি না কত, 2, তাহলে হাইড্রোজেনের ব্যাপন হচ্ছে r, কথার কথা। আর যে গ্যাসটা হচ্ছে তার ব্যাপন হচ্ছে কত, r/5। সুতরাং এর এই আণবিক ভর M2 কত বের করতে বলছে। এটা তোমরা বাসায় বসে বসে করবা, ঠিক আছে, বাসায় বসে বসে করবে এটা। ওকে, এটা করে দেওয়া আছে PDF ফাইল থেকে, তোমরা বাসায় বসে বসে করবা। এখানে নিচের একটা চিত্র লক্ষ্য করো তো দেখো, এখানে কি হচ্ছে, অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দুটো যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, তাই না? অথবা অ্যামোনিয়াম ক্লোরাইডটা যুক্ত হচ্ছে। এখন দেখো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা আমরা কি জানি, দেখো রেট অফ ডিফিউশন অফ আ গ্যাস, এই শোনো, rate of diffusion of a gas is inversely related to the square root of molar gas, অর্থাৎ ব্যাপন হার, বা আমরা ব্যাগও বলতে পারি এটাকে ব্যাপন হার। হ্যাঁ, ব্যাপন হার, এই যে এটা আমরা শিখছিলাম না, R1 ডিভাইড বাই R2 ইজ ইকুয়াল টু আমরা কি শিখছিলাম, রুট ওভার M2 ডিভাইড বাই M1 না? এখন দেখো এইখানে এই R1 কে আমরা B1 ও বলতে পারবো, R1 কে B1 বলতে পারবো, অথবা R2 কে আমরা B2 বলতে পারবো, কারণ হার এবং ব্যাক একই কথা, হার এবং ব্যাক একই কথা। হ্যাঁ, তাহলে আমরা এখানে অনেক সময় a দিলে এটাকে এই a b দিলে এখানে ওই 1 এর জায়গায় a b দিতে পারবো, এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এগুলো সবগুলো আমরা বুঝতে পারছি। এখানে আরেকটা প্রবলেম দিছি, এটা তোমরা বাসায় বসে বসে করবা এই প্রবলেমটা। হ্যাঁ, এটা তোমরা বাসায় বসে বসে করবা, PDF ফাইল নিয়ে বাসায় বসে বসে করবা। এখানে দেখো হাইড্রোজেনের আণবিক ভর দেওয়া আছে, ক্লোরিনের আণবিক ভর দেওয়া আছে। তাহলে এখন ডিফিউশন রেট বের করতে বলছে, তাহলে আমরা কি জানি, দুইজনের ডিফিউশন রেট বের করতে বলছে, ডিফিউশন রেটের অনুপাত বের করতে বলছে। তাহলে আমরা কি জানবো, R1 ডিভাইড বাই R2 ইজ ইকুয়াল টু আমরা কি জানি, M2 ডিভাইড বাই M1। তাহলে এখানে এই যে এখানে মনে করে এটা M1, কথার কথা, এখানে M2 দেওয়া আছে, আণবিক ভর দুজনের আণবিক ভর দেওয়া আছে না, তাহলে R1 এটা হলে এটা R2 হলো এটার, তাহলে এই দুজনের অনুপাত কত বের করতে বলছে, অনুপাত কত বের করতে বলছে। হ্যাঁ, এটা আরেকটা প্রবলেম, এটাও তোমরা বাসায় করবা। আর ব্যাপন হার কি, কে বলতে পারবে?
নির্দিষ্ট সময়ে প্রতি একক সেকেন্ডে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে এই গ্যাসের পরিবর্তনের হারকে বলা হচ্ছে ব্যাপন হার। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা কি ছিল? ব্যাপন হারটা হচ্ছে কি ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। হাইড্রোজেন ক্লোরাইড অপেক্ষা অ্যামোনিয়াম ব্যাপন হার বেশি কেন বলতে পারবে কে? সূত্রটা মনে রাখো, সূত্রটা আগে মনে করো। R1 ডিভাইড বাই R2 সমান কি ছিল? M2/M1। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক না? তার মানে যার আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হার কম হবে। যার আণবিক ভর বেশি হবে, তাহলে এখানে কার আণবিক ভর? হাইড্রোজেন আণবিক ভর কত? 2। আর অ্যামোনিয়ার আণবিক ভর কত? 17। তাহলে কার আণবিক ভর বেশি বলো তো? কার আণবিক ভর বেশি? না, হাইড্রোজেন ক্লোরাইডের। ও, এটা হাইড্রোজেন ক্লোরাইড না? হাইড্রোজেন ক্লোরাইড তাহলে এটা কত হবে? 37.5। 36.5 না? নাকি 35? হ্যাঁ, 35 আর 1 36.5। আর এটা হচ্ছে কত? 17। তাহলে কার আণবিক ভর বেশি বলো তো? হাইড্রোজেন ক্লোরাইডের। তাহলে যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, কারণ ব্যাপন হারটা আণবিক ভরের ব্যস্তানুপাতিক, ঠিক কিনা? ওকে, তাহলে হাইড্রোজেন ক্লোরাইড অপেক্ষা অ্যামোনিয়ার ব্যাপন হার বেশি হবে, কারণ অ্যামোনিয়া আণবিক ভর কম। আমরা জানি আণবিক ভরের সাথে ব্যাপন হারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ওকে, বলতে পারবো? বলতে পারবো কিনা? তাই এখানে বসাই দাও, এখানে দুইটার মান বসাই দাও। M2 কি? অ্যামোনিয়া 17। আর এটা হচ্ছে 36.5। দেখা যাচ্ছে কি R1 R2 বেশ কম। এগুলো তুমি অঙ্ক করে দেখাতে পারবা। ব্যাপন ও নিঃসরণের মধ্যে দুটি বৈসাদৃশ্য কি? একটা সরু ছিদ্র পথ দিয়ে স্বতঃস্ফূর্ত, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, একটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত। একটা হচ্ছে একটার ভিতরের চাপ এবং বাইরের চাপ ভিন্ন থাকে, আর একটা ভিতরের চাপ এবং বাইরের চাপ একই রকম থাকে। একই তাপমাত্রা ও চাপে অক্সিজেন অপেক্ষা হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কত গুণ বেশি? এটা তোমরা কাজ করবা, বাসায় করবা। একটা বাড়ির কাজ দিচ্ছি, এটা লিখে, এটা স্ক্রিনশট নাও। নিশ্চয় স্ক্রিনশট নিছো? জি স্যার। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে উপস্থিত থাকার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো।